দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমার সাথে এক ভদ্রমহিলা যোগাযোগ করেন বেশ কিছুদিন আগে। এবার ভদ্রমহিলা মধ্যবয়স্কা, তিনি মূলত তার ছেলের ব্যাপারে জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেন। এবার প্রাথমিকভাবে ব্যাপারটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকেই ছিল আর কি। যে ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওর ছেলে একটা চাকরি করত, এবার সেই চাকরিটা হঠাৎ করে চলে যায় এবং আর্থিক একটা অনটনের মধ্যে ওনাদের পুরো পরিবারটাই মোটামুটি পড়ে। এবং ওই ছেলেটির যে বাবা, মানে ভদ্রমহিলার যিনি স্বামী, তারও একটা ব্যবসা রয়েছে এবং সেই মানে ব্যবসাটা বেশ ভালোই লাভটা আসছে ব্যবসাটা থেকে, কিন্তু সেই ব্যবসাটাও হঠাৎ করে একটুখানি ডাউনের দিকে। ক্লায়েন্টদের সঙ্গে বা কাস্টমারদের সঙ্গে যোগাযোগটা আর ভালো থাকছে না খুব একটা, রিলেশনও খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম ব্যাপার। তা আমি যথারীতি যা করি আর কি। এবারে দেখো, এই যে ব্যাপারগুলো এখন শুরুতেই কি হচ্ছে, অধিকাংশ মানুষ প্রথমেই একটা প্রশ্ন করে বসছেন যে এটা কোনো প্রেতের নজর লাগা, হ্যাঁ, বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ওনাদের ওপর করা, বা কোনো তন্ত্রক্রিয়া, মানে কোনো খারাপ কোনো কিছু করা, এই ব্যাপারগুলো হয়েছে কি না, এইরকম একটা প্রশ্ন ওদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা থাকে। আমি দেখছি যে এটা ট্রেন্ড। এবারে সবসময় মানে ব্লাইন্ডলি বলে দেওয়া যায় না যে হ্যাঁ আপনাদের ওপরও তন্ত্রক্রিয়া হয়েছে বা কিছু, কারণ আমি যখনই কারোর ছক অ্যানালাইজ করব, কারোর ছক যখন আমি দেখব, আমি যদি দেখি যে তার যে দশা বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্তর দশা চলছে সেই অনুযায়ী তার চাকরি যাওয়ার কথা নয়, বরং তার কর্মে অনেক উন্নতি হওয়ার কথা, আর্থিক অনটন তার হওয়ার কথা নয়, বা ব্যবসাতে এরকম লস তার হওয়ার কথা নয়, চার্ট দেখাচ্ছে এরকম, অথচ তার জীবনে বিপরীত ঘটনা ঘটছে, অর্থাৎ ব্যবসায় মন্দা, চাকরি চলে গেছে, টাকা জমছে না, তখন বুঝতে হবে, তখন ধরতে হবে যে হ্যাঁ কিছু একটা খারাপ ক্রিয়া ওদের ওপর করা হয়েছে বা কিছু একটা খারাপ কিছু ঘটেছে, তখন সেই কনক্লুশনে পৌঁছানো যায়। আদারওয়াইজ আগে থেকেই বলা যায় না। তা যখন ওই ভদ্রমহিলা আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি তখন যথারীতি ওই ছেলেটির ছক বিচার করলাম। বিচার করার পর আমি দেখছি যে তার কিন্তু চাকরি চলে যাওয়ার কথা ছিল না। যেই টাইমে উনি আমার কাছে এসছেন বা যেই দিন চাকরিটা চলে গেছে সেই দিনটাও ওরকম কিছু শো করছে না, বা এখন বৃহত্তর যে ও যেই প্রত্যন্তর দশার মধ্যে রয়েছে বা অন্তর্দশায় রয়েছে সেখানেও কিন্তু তার চাকরি চলে যাওয়ার কথা নয়, বরং আরও উন্নতি হওয়ার কথা। তাহলে কেন চাকরিটা গেল? এইবার আমি তখন বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি একদিন আপনার ছেলেকে নিয়ে আসুন আমার কাছে, আমি একটু ওর সাথে কথা বলবো। তা তখন উনি বলছেন যে দেখুন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার ছেলে প্রচণ্ড নাস্তিক প্রকৃতির, এই সমস্ত ব্যাপারগুলো একদমই মানে না। উল্টে এই সমস্ত নিয়ে যখন আলোচনা হয়, সেটা আপনি ঠাকুর দেবতাই বলুন কি এই ভূত প্রেত বলুন কি তন্ত্র বলুন, এই সমস্ত নিয়ে যখন আলোচনা হয় তখন ও প্রচণ্ড রকম রেগে যায়। তা আপনি যে ওকে ডাকছেন, ওর সাথে কথা বলবেন বলছেন, হতে পারে এরকম যে আপনার কথায় একটু আজে বাজেভাবে রিয়্যাক্ট করতে পারে, আপনার কথার খুব একটা গুরুত্ব না দিতে পারে, এরকম নানান রকম ব্যাপার কিন্তু করতে পারে। তা আমি বললাম যে দেখুন সেই ব্যাপারটা আমি বুঝবো, আমি বলেছি ওর সঙ্গে কথা বলবো, সেটা হয় আপনি ওকে নিয়ে আসুন, নয়তো আমি আপনার বাড়ি যেতে পারি, গিয়ে একটু কথা বলে দেখতে পারি যে কি প্রবলেমটা কি হচ্ছে। তা ভদ্রমহিলা আমার থেকে কদিন সময় চাইলেন, চেয়ে নিয়ে তারপরে বললেন যে ঠিক আছে, একদিন ফোন করে জানালেন যে আমরা একটা রবিবার দেখে, সামনের রোববার দেখে আপনার বাড়িতে আসব, আমি আর আমার ছেলে আসব, আমার হাজব্যান্ড আসতে পারবেন না, তিনি একটু অসুস্থ। তা এলেন, আসার পর আমি যেটা দেখছি যে ছেলেটা অস্বাভাবিক রকমের রুগ্ন। আচ্ছা। কথাবার্তার মধ্যে একটা জড়তা। এবার ওর মা যেভাবে নিজের ছেলের বর্ণনা দিয়েছিলেন, আমার কিন্তু দেখে সেরকম মনে হলো না। আমার কিন্তু মনে হলো মানে হয়তো হতে পারে যে ওর যেটা ন্যাচারাল সেলফ
সেটাতে হয়তো ওর রাগ আছে, বা সেটাতে হয়তো ও একটুখানি বদরাগী হতে পারে বা একটু যুক্তিবাদী হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি যাকে সামনে দেখছি তার অরাটা তখন কিন্তু খুব নেগেটিভ বা খুব উইক টাইপের, এবং খুব একটা আমি বলবো যে ওই মাথা গরম করা এই করা সেরকম টাইপের নয়, কেমন যেন একটুখানি থম মেরে যাওয়া, চুপ করে যাওয়া, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এরকম টাইপের একটা মানসিকতা কিন্তু ওর মধ্যে কাজ করছে। তা আমি এবারে ওর সঙ্গে কথা বলবো বলে তৈরি হচ্ছি আর কি। তখন দেখি ছেলেটা বলছে যে মা তুমি একটু বাইরে যাও, আমি ওনার সাথে আলাদা করে একটু কথা বলবো। তা আমিও ব্যাপারটাতে একটুখানি অবাক হয়েছি, কারণ আমাদের মা তার ছেলেকে নিয়ে এসছে, এবার এই জ্যোতিষশাস্ত্রে যেরকম টাইপের কাউন্সেলিং হয় বা কনসালটেশন হয় তাতে অতটা গোপনীয়তার দরকার পড়ে না ক্ষেত্র বিশেষ ছাড়া। সেখানে ক্লায়েন্ট নিজে তার মাকে বলছে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি আলাদা করে কথা বলছি। ব্যাপারটা আমারও একটুখানি অদ্ভুত লেগেছে। ওনার মায়ের প্রতিক্রিয়াটাও কিন্তু সেম ছিল, সমান ছিল। তা যাই হোক, তা বলেছে যখন মা বেরিয়ে গেছেন, তা ছেলেটা তখন আমাকে একটা ঘটনা শোনালো, যেই ঘটনাটা ওর সাথে ঘটেছে এবং টিল নাও ঘটে চলেছে, যেইটার ব্যাপারে কোনো রকম আন্দাজ তার মা বা বাবা কারোর মধ্যেই নেই। বাড়িতে তিনজন প্রাণী, তো উনি মানে ছেলেটির মা বাবা, ঠাকুমা ছিলেন, ঠাকুমা প্রায় 1 বছর হলো গত হয়েছেন। এইবার ছেলেটা একটা ঘটনা আমাকে ন্যারেট করলো। কীরকম ঘটনা, একটু গোড়ার দিক থেকেই ও বলল। ছেলেটি বলছে যে দেখুন, আমার মা হয়তো আপনাকে বলেছে যে আমি একটুখানি নাস্তিক প্রকৃতির, আমি খুব একটা ঈশ্বর টিশ্বর মানি না, ভূত প্রেত তো দূরের কথা, কিন্তু আমার 2 বন্ধু আছে। এবার সেই 2 বন্ধু তারা আবার প্রচণ্ড রকম ধার্মিক প্রকৃতির, মানে ঠিক আমার অপোজিট, বিপরীত ধর্মী আর কি। তারাও আমার মতো বেশ ভালো চাকরি বাকরি করে, কিন্তু তারা মাঝে মধ্যেই একটু তারাপীঠে যায়। তারা মাঝে মধ্যেই একটু তারাপীঠে যায়। এবারে যেই ছেলেটি আমার কাছে এসছে তার নাম হচ্ছে দেবাশিস, তার এক বন্ধু আছে রাতুল, আর আরেক বন্ধুর নাম হচ্ছে সুকৃত। তা এই 3 বন্ধু এরা মাঝে মধ্যেই এদিক সেদিক বেড়াতে যায়, কিন্তু ওই রাতুল আর সুকৃত এদের দুজনেরই মাঝে মধ্যে, মানে মাসে অন্তত একবার করে একটু তারাপীঠ যায়, বা 2 মাসে 3 মাসে একবার কি 2বার করে যায়, ঘন ঘন যাতায়াত আছে। এবং তারা মনে করে যে তাদের লাইফে যে উন্নতি হয়েছে, তারা যে টাকা কড়ি রোজগার করছে, এইগুলোর পেছনে মা তারার একটা বিশেষ অবদান আছে। তো তাই জন্য মাঝে মধ্যে গিয়েই একটুখানি পুজো টুজো দেওয়া, এই ব্যাপারটা ওরা করে থাকে এবং পুরো ব্যাপারটার ওপর তারা বিশ্বাস করে। এইবার তারাপীঠ কথাটা যখনই ওঠে কোনো প্রসঙ্গে, তুমি দেখবে তারাপীঠ মানেই আমাদের চোখের সামনে নানান রকম দৃশ্য ফুটে উঠতে শুরু করে। যে তারাপীঠ মানেই লোকেরা যতটা না মন্দিরের কথা আগে বলে বা মা তারার কথা যতটা না বলে, তার থেকে বেশি কিন্তু সবার মুখে প্রথমে দেখবে শ্মশানের কথাটা, মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান। এটা হচ্ছে বহুল প্রচলিত একটি আলোচ্য বিষয় এবং মানুষের মধ্যে এটা নিয়ে আগ্রহের শেষ নেই। তা তখন এই দেবাশিস বলে যে ছেলেটি, এ যেহেতু একটুখানি যুক্তিবাদী, এ কোনোদিনও এই রাতুল বা সুকৃতের সঙ্গে তারাপীঠ যায়নি। সে বলে যে আমার ভালো লাগে না, কোনো ধর্মীয় স্থান বা কোনো তীর্থস্থান আমার খুব একটা পছন্দের না। তারাপীঠ কেন, সে অন্যান্য কোনো জায়গায় যায়নি। এবার এই 3 বন্ধু মিলে এমনি খুব ঘোরা বেড়ানো, ট্রাভেলিং এগুলো করতো। তা এবার বা করে অন্যান্য অনেক জায়গায় ছুটি কাটাতে গেছে, হলিডে ডেস্টিনেশন যেগুলো হয়, দার্জিলিং হতে পারে, সিকিম হতে পারে, রাজস্থান হতে পারে, এগুলো সব এই 3 বন্ধু মিলে খুব ভালোই ঘুরেছে। কারণ 3 জনেই ভালো চাকরি করে, 3 জনেরই মাইনে করি ভালো, শুধু মানে ভাগ্যের দুর্বিপাকে এই মুহূর্তে ওই দেবাশিসের চাকরিটা চলে গেছে এবং সেটা খুব ভালো চাকরি। এইবার দেবাশিস একটা ঘটনা আমাকে বলল যে এইবারে যখন বেশ কিছুদিন আগে, 1-1.5 মাস আগে, রাতুল আর সুকৃত যখন তারাপীঠে যাওয়ার প্ল্যানিং করছে, তখন দেবাশিস বলে যে চল এবার আমিও তোদের সাথে যাব। তা তখন সেটা শুনে ওরা দুজন, ওই রাতুল আর সুকৃত, প্রচণ্ড রকম অবাক হয়ে গেছে যে সে কি, এ তো ভূতের মুখে রাম নাম।
তুই এগুলো থেকে শতহস্ত দূরে থাকিস, তোর ঈশ্বরে কোনো ভক্তি নেই, তোর ভূতপ্রেত মানিস না, তুই কোনো কিছুতেই কিছু বিশ্বাস করিস না, সব কিছু লজিক দিয়ে ভাবিস, তা তুই হঠাৎ তারাপীঠে যেতে চাইছিস। তা তখন দেবাশিস যে উত্তরটা দিয়েছে, বলছে যে তারাপীঠ নিয়ে যে সমস্ত কথা আমি শুনি চারদিকে লোকের মুখে, সেটা কতখানি ভুয়ো, কতখানি সেটার মধ্যে জল মেশানো, আমি সেই ব্যাপারটা পরখ করার জন্য তারাপীঠ যাব। তোরা ভাবিস না যে আমার বিরাট একটা কিছু ভক্তি জেগেছে, কিচ্ছু নেই আমার মধ্যে। আমি জিনিসটাকে যাচাই করার জন্য যাব যে কি হয়, মানে ভণ্ডামির স্তরটা কোন অবধি যায় ওই সব মহাশ্মশানে, সেইটা আমি দেখতে যাব। দরকার পড়লে সেগুলোকে আমি মানে ভিডিওতে ক্যাপচারও করব, করে আমি যদি মনে করি আমি সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরিও করতে পারি। তা বলেছে যে ঠিক আছে চল, কিন্তু তোকে একটা প্রমিস করতে হবে, ওখানে নানান রকম লোকজন দেখতে পাবি। মহাশ্মশান মানে সেটা একটা ক্রিয়াকার্যের জায়গা, প্রচুর তান্ত্রিকরা ওখানে বসে হোমযজ্ঞ করছেন, এবং তার মধ্যে আমরা বলবো না যে সবাই একদম 100% ঠিকঠাক, কিছু ভুয়ো মানুষ ওখানে অবশ্যই আছেন, কিন্তু কিছু জেনুইন লোকজনও কিন্তু কাজ করেন। আমরা বেশি লোককে তো চিনি না, আমি বেশি লোককে জানিও না। এবার কিছু মানুষ ওখানে ঠিকঠাক থাকবে, কিছু মানুষ আছে যারা সত্যিকারেরই ভুলভাল কাজ করে। তুই যাই ঘটে যাক না কেন, ওরা দেবাশিসকে বলছে যে যাই ঘটে যাক না কেন, তুই কিন্তু ওখানে কোনো সিন ক্রিয়েট করবি না। মানে কারোর একটা কিছু দেখে তোদের খারাপ লেগে গেল তোর, নিয়ে তার সঙ্গে একটা বচসা, একটা ঝগড়াঝাটি, একটা অশান্তি, দ্বন্দ্ব, এইগুলো কিন্তু করতেই আস না। যাবি, দেখতে ইচ্ছা হয়েছে যাবি, দেখবি, দেখে চলে আসবি, কোনো রকম কিছু নেগেটিভ কমেন্ট পাস করা বা কিছু এইগুলো করবি না। তা দেবাশিস তাতে রাজি হয়েছে। এবার 3 বন্ধুতে মিলে প্ল্যান করে একটা দিনক্ষণ দেখে তারা তারাপীঠে গেছে, 2 রাত্রির ওখানে থাকবে, নিয়ে 3 দিনের দিনে ব্যাক করে চলে আসবে। এইবার তারাপীঠে তো গেছে, হোটেল তো বুকিং করাই ছিল। এবার সেই দিন সন্ধ্যের দিকে ওরা মহাশ্মশানটা ভিজিট করতে গেছে, পরের দিন মন্দিরে যাবে। যেদিন পৌঁছেছে সেদিন আর মন্দির দর্শন করবে না, তার পরের দিন ভোরের দিকে মন্দিরে যাবে। এইবার শ্মশানে তো গেছে, শ্মশানে ঘুরছে, সমস্ত কিছু নানান রকম তন্ত্রক্রিয়া হচ্ছে দেখছে। এবার মাঝে মধ্যেই দেবাশিস নানান রকম কমেন্ট পাস করছে, কিন্তু সেটা ও যেটা প্রতিজ্ঞা করেছিল যে কারোর সঙ্গে ঝামেলা বা বিবাদে জড়াবে না, সেই ব্যাপারটাও বজায় রেখেছে। এইবার অদ্ভুতভাবে দেখো, ঘটনাটা যেটা আমি বলবো, শ্মশান থেকে সেরকম কিন্তু কিছু ঘটেনি, ঘটনাটা ঘটেছে হোটেলে। এইবার শ্মশান দেখে রাতে খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকেছে। এবার এদের মধ্যে আমি বলে রাখি, এই রাতুল আর সুকৃত, এরা নেশা টেশার দিক থেকে একদম ক্লিন, একটা সুপুরি পর্যন্ত দাঁতে কাটে না। ড্রিঙ্কস করা বা সিগারেট খাওয়া সেটা তো অনেক দূরের ব্যাপার, কিন্তু এই দেবাশিসের ড্রিঙ্ক করার কিন্তু একটা হ্যাবিট আছে। ও নিজেই স্বীকার করেছে, নিজেই বলেছে আমাকে যে আমি ড্রিঙ্ক করি, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2-1 দিন আমার ওই জিনিসটা দরকার পড়ে। এবার বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে গেছি, ওরা খাক বা না খাক, আমার একটু ইচ্ছা হয়েছে এই হোটেল রুমে বসে রাতের বেলায়, এবার হোটেল থেকে বেশ কিছু স্ন্যাক্সও অর্ডার দিয়েছে, রাতের বেলায় বসে আমি একটু ড্রিঙ্ক করব। এইবার রাতে যখন ওরা 3 বন্ধুতে মিলে গল্পগুজব করছে, আর দেবাশিসের হালকা একটু নেশা হয়েছে ড্রিঙ্কস করার পর, হঠাৎ করে দেখছে যে যেই আলোটা ওখানে জ্বলছে, ডিম লাইটটা, সেই ডিম লাইটটা হঠাৎ করে একটু দপদপ করছে, ফ্লিকার করছে। আর সময়টা ছিল হচ্ছে, মানে তখনও শীত এইরকম লেভেলের পড়েনি, পাখা চালিয়ে রাখতে হচ্ছে বা এসি চলছে। এসি চলা সত্ত্বেও ঘরের ভেতরটা মাঝে মধ্যে একটু গরম হয়ে উঠছে। এবার ওই আড্ডা মারতে মারতে রাতুল বলে যে ছেলেটা, সে একটু বিরতি নিয়েছে, যে সে একটু ওয়াশরুমে যাবে। এবার ওয়াশরুমে যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা জানলা পেরিয়ে ওয়াশরুমে যেতে হয়, এবং ঠিক সেই জানলাটার ওপরেই কিন্তু এসিটা রয়েছে। আর এসিটা ওই স্প্লিট এসি যেরকম হয়, সুইং করছে এরকম, যাতে ঠান্ডাটা পুরো ঘরে ছড়ায়।
এই এসির নিচ দিয়ে যাওয়ার টাইমে হঠাৎ করে রাতুল দাঁড়িয়ে যায়, ঠিক আছে? দাঁড়িয়ে বলে, বাকিদেরকে বলছে, দেবাশিস আর সুকৃত খাটে বসে আছে, বাকিদেরকে বলছে যে দেখ আমি এখানটা দাঁড়িয়ে গেলাম, এইখানে তো ডাইরেক্টলি এসির হাওয়াটা আসছে, এই জায়গাটা তো বেশি ঠান্ডা হওয়ার কথা, তোরা এসে দাঁড়িয়ে দেখ জায়গাটা কীরকম গরম, জায়গাটা বেশ গরম। এইবার সুকৃত প্রথমে উঠে গিয়ে ওর পাশে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছে যে হ্যাঁ ও ঠিকই বলছে। দেবাশিস যতক্ষণে উঠে গিয়ে ওখানে গেছে তখন কিন্তু আর জায়গাটা অতটাও গরম নেই, ঠিক আছে? এইবার রাতুল ওয়াশরুমে গিয়ে মোটামুটি ক্লিন টিন হয়ে এসছে, ফ্রেশ হয়ে, এবারে ঘুম পাচ্ছে, ঘুমাতে যাবে। দরজাটা বন্ধ করে দিয়েছিল, মানে ওই বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়েছিল। হঠাৎ, এটা দেবাশিসও শুনেছে, ভেতর থেকে মনে হচ্ছে যেন কেউ দরজাটায় ধাক্কা দিচ্ছে, জোরে ধাক্কা দিচ্ছে। এবার ওই রাতুল গিয়ে, মানে রাতুল তো ভয় পেয়ে গেছে, সুকৃত তুলনামূলকভাবে একটু সাহসী, সুকৃত গিয়ে দরজাটা খুলেছে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখছে কিচ্ছু নেই। তা এবার দেবাশিসও কিন্তু এখন একটু চুপ করে গেছে, কারণ ওই বাথরুমের দরজা বন্ধ করার পরেও ভেতর থেকে যদি কেউ ব্যাং করে তাহলে তো সেটা একটু অস্বাভাবিক লাগতেই পারে, যে কারোরই লাগতে পারে। যাই হোক, তা এবার হলো, এই একটা ঘটনা ঘটলো। এইবার সেই দিনই, মানে সেই রাতেই, একটু বেশি রাতের দিকে, তখন তিন বন্ধু মিলে অঘরে ঘুমাচ্ছে, হঠাৎ করে রাতুলের কি একটা কারণে ঘুম ভেঙে যায়। রাতুল দেখতে পায় যে তার যেই খাটটাতে তারা শুয়ে আছে সেই খাটের চারপাশে কেউ একটা প্রদক্ষিণ করছে, ঘুরে বেড়াচ্ছে কেউ একটা। এবার এদের মধ্যে ওই সুকৃত বলে যে ছেলেটা, সে কিছু অকাল্ট প্র্যাকটিসের সাথে যুক্ত, মানে সেটা রেইকি টেইকি ওই জাতীয় কিছু জিনিস, আর কিছু উইচক্রাফটও জানতো। তাকে তখনও রাতুল ডাকেনি, কিন্তু তার মনে হচ্ছে কেউ একটা ঘুরছে। এবার পাশের টেবিলটাতে, মানে খাটের পাশে যে একটা ছোট্ট টেবিল মতো রাখা, সেখানে একটা জলের বোতল আছে। সেই জলের বোতলটা ধরতে যাবে, ধরে একটু জল খাবে, হঠাৎ মনে হলো যে জলের বোতলটাকে উল্টে কেউ ফেলে দিল। এবার ওই জলের বোতলটা যেখানটায় রাখা ছিল তার ঠিক পাশে ওই তোমার ওই দেবাশিস যে ড্রিঙ্ক করছিল সেই বটলটাও রাখা। জলের বোতলটা তো পড়ে গেলই, এবার জলের বোতল একটা প্লাস্টিকের বোতল পড়লো তাতে কিছু যায় আসে না, কিন্তু পরক্ষণেই কি হলো, পর মুহূর্তেই মনে হলো একটা অদৃশ্য শক্তি ওই বোতলটাকে, ওই কাঁচের বোতলটাকে যেন ঠেলে ওখান থেকে মেঝেতে ফেলে দিল, এবং মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে ঝনঝন করে ভেঙে গিয়ে মানে কাঁচের টুকরো সব এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। এবার এই আওয়াজটা, কাঁচ ভাঙার শব্দে বাকিদের ঘুম ভেঙে গেছে। এবার দেবাশিস যেই উঠে দেখেছে যে ওরকম একটা কাণ্ড ঘটেছে, ওর মনে হয়েছে যে রাতুলের অসাবধানতায় ওই বটলটা ভেঙে গেছে। এবারে এইটা নিয়ে রাতুলের সঙ্গে তার বেশ একটা বচসা বাঁধে। রাতুল বলছে যে না, এটা আমি ভাঙিনি, আমি নিজের চোখে দেখলাম যে কেউ, মানে মনে হলো কেউ যেন এটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, মেঝেতে পড়ে ভেঙে গেছে। তা তখন দেবাশিস মানে খুব খারাপভাবে আর কি বলেছে, তখন ও আর ওর নিজের টেম্পারটাকে ঠিক রাখতে পারেনি, বলেছে যে নিজের দোষটাকে ঢাকার জন্য এসব কি বলে যাচ্ছিস তুই, এমন একটা ঘটনা বলছিস যার কোনো যুক্তি নেই, ভিত্তিহীন একটা ঘটনা, তুই নিজে ফেলেছিস সেটা স্বীকার কর, হতেই তো পারে এটা। তা যাই হোক, তা সুকৃত বলে যে ছেলেটি, সে তখন বলছে যে দেখ, নিজেদের মধ্যে এরকম ঝামেলা টামেলা করিস না, নিজেদের মধ্যে একদম ঝামেলা করিস না, একটা বেড়াতে এসছিস, অনেক কিছুই হতে পারে, এরকম নানান রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, কাজেই ঝামেলাটা বাড়াস না, শুয়ে পড়। এমন তো কিছু একটা বিশাল কিছু তো আর ক্ষয়ক্ষতি হয়ে যায়নি, তোর যেটা ভেঙেছে তুই আরেকটা না হয় কিনে নিস পরে গিয়ে। তা সেদিনের মতো কোনো মতে ঝামেলাটা মিটল। এইবার পরের দিন ওই ওরা সকালবেলায় গিয়ে পুজো টুজো দিয়েছে,
এবার দেবাশিসের এতটাই রাগ হয়ে গেছে যে দেবাশিস আর মন্দিরে যায়নি। এমনিতেই তো ও এইসব জিনিসের থেকে একটুখানি দূরে থাকে, তা মন্দিরে যায়নি, ও বাড়িতেই বাড়িতে ওই হোটেলে রয়ে গেছিলো। বাকি যে দুই বন্ধু রাহুল আর সুকৃত, ওরা গিয়ে পুজোটা দিয়ে এসছে, মন্দির দর্শন করে এসছে, মায়ের দর্শন করে এসছে। এবার এটা একটু সকালের দিকে গিয়ে করে এসছে। এবারে বাকি দিনটা আর কি করবে? তা হোটেলে ফিরে একটু দেবাশিসকে ওরা কুল ডাউন করার চেষ্টা করেছে। দেবাশিসও পরে গিয়ে বুলে টুলে গেছে। এবার একটু গাড়ি টাড়ি বুক করে আশপাশটা একটুখানি ঘুরে দেখা, এইগুলো করে ওদের সারাটা দিন কেটেছে। এইবার সন্ধেবেলায় যখন তিন বন্ধু আবার হোটেলে ফিরেছে, এবার দেবাশিস বলল যে গতকাল তো আমরা ভালো করে এনজয় করতে পারিনি, আজকে আমরা একটুখানি জমিয়ে আড্ডা ফাড্ডা মারবো, নিয়ে কালকে তো আবার কলকাতায় ফেরা। তা তখন রাতুল বলছে যে দেখ, তোকে যদি মদ্যপান করতেই হয় বা ড্রিঙ্ক যদি করতেই হয়, তাহলে বেশি রাত অবধি করিস না, কারণ কালকে সকাল সকাল ওঠা আছে, ট্রেন ধরার ব্যাপার আছে, তোর নিজেরই দেখবি হ্যাংওভার না কাটলে তোর ভালো লাগবে না। এইবার ও কথাটাতে অতটা গুরুত্ব দেয়নি। অনেক রাত অবধি আড্ডা হলো। আড্ডা হওয়ার পর অনেক রাতের দিকে রাতুল আর সুকৃতেরা ঘুমিয়ে পড়েছে। দেবাশিস বলেছিল যে আমি আরও দু এক পেক খেয়ে তারপরে আমি শুতে যাব। অনেক রাত্রিরের দিকে হঠাৎ করে রাতুল এবং সুকৃত দুজনেরই কি একটা কারণে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছে যে পাশে দেবাশিস নেই। ওরা দেখতে পাচ্ছে যে খাটের অপোজিট সাইডে একটা চেয়ার রাখা, দুটো চেয়ার ইনফ্যাক্ট রাখা, তার একটাতে দেবাশিস বসে আছে। দেবাশিস বসে মনের আনন্দে মদ্যপান করছে এবং কার সাথে যেন একটা কথা বলছে। কার সাথে যেন একটা কথা বলছে। কার সাথে কথা বলছে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু। এইবার দেবাশিস ওরা উঠে পড়েছে। ওরা উঠে পড়ে বলছে যে তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখনও বসে ড্রিঙ্ক করছিস? তুই জানিস তুই কীরকম উন্মাদের মতো? ওরা ভাবছে যে ড্রিঙ্ক করলে মানুষের মাথায় অনেক সময় ভীমরতি ধরে, সাধারণ সেন্স কাজ করে না, তাই জন্য ও হয়তো ওরকম করে যাচ্ছে। এবার ওরা যখন দেবাশিসকে আটকাতে যায় তখন বলে যে না না, এ তো দেখ না, এই দাদাটা বসে আছে, এ দরজা ধাক্কে ছিল, আমি খুলে দেওয়ার পরও ঘরে ঢুকে আমার সাথে আলাপ করে, আমার সাথে বন্ধুত্ব করে, এবং আমরা বেশ অনেকক্ষণ ধরেই গল্পগুজব করছি। এবার ওরা ভাবে যে এর মাথা বোধহয় পিওরলি বিগড়ে গেছে, নয়তো মজা করছে। তো বলছে যে দেবাশিস, ইয়ার্কির একটা কিন্তু লিমিট থাকে। তুই এগুলো মানিস না, এগুলো করিস না, আমি জানি, আমরা জানি সেটা, কিন্তু প্রত্যেকটা জায়গার কিন্তু একটা স্থান মাহাত্ম্য থাকে। এই তারাপীঠ হচ্ছে সেরকমই একটা জায়গা। এখানে পজিটিভ নেগেটিভ অনেক রকম এন্টিটি কিন্তু ঘুরে বেড়ায়। এখানে আলাদা করে অমুক হোটেলটা হন্টেড, তমুক হোটেলটা হন্টেড এরকম বলা যায় না, কারণ অনেক সময় কি হয়, স্পিরিটরা বাইপাসও করতে পারে। বাইপাস করতে পারে একটা জায়গা দিয়ে ধরো পাস করছে, স্পিরিটদের তো কোনো বাউন্ডারি নেই, কোনো লিমিটেশন নেই, কোনো বাউন্ডিং নেই। ধরো আমরা দুজনে এই সময় বসে কথা বলছি, এমনও হতে পারে যে এই দিক দিয়ে একটা স্পিরিট পাস করলো। আমরা সাধারণ চোখে বা সাধারণভাবে ওইগুলোকে ধরতে পারবো না। কিন্তু ওরা যখন কথা বলছে, সুকৃত বলে যে ছেলেটা, আমি একটু আগেই বললাম যে ও কিছু জিনিস প্র্যাকটিস করতো তখন, শিখছে আর কি, তা কিছু ক্ষমতা ওর মধ্যে তৈরি হয়। সুকৃত বলে যে ছেলেটা, সে পরে রাতুলকে বলে যে শোন, দেবাশিস কিন্তু মিথ্যে বলছে না। আমি হালকাভাবে দেখতে পেলাম যে ওর উল্টো দিকের যে চেয়ারটা, তাতে আবছা শ্যাডোয়ে একটা ফিগার কিন্তু বসে আছে। আচ্ছা। এবং খুব হেজি তার চেহারাটা, মাথা থেকে শুরু করে বুক পর্যন্ত দেখা যাচ্ছে, শরীরের বাকি অংশটা একটু হেজি হতে হতে মিলিয়ে গেছে, এবং সে কিন্তু দেবাশিসের দিকেই তাকিয়ে রয়েছে। জাস্ট ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ডও দেখতে পায় এই ব্যাপারটা। তা বলছে যে আমি কিছু জিনিস জানি, আমি একটু করে দিচ্ছি, করে জায়গাটা ক্লিনস করছি,
তুই আস্তে আস্তে দেবাশিসকে তুলে শুইয়ে দে। এবার ওরা কি করলো, ওরা কথা মতো কাজ করলো, রাতুল দেবাশিসকে তুলে শুইয়ে দিল। আর এদিকে তোমার সুকৃত বলে যে ছেলেটা, সে কিছু পদ্ধতি আছে যেটা দিয়ে জায়গাটাকে একটুখানি করে, তারপরে বাকি রাতটা কিন্তু নির্বিঘ্নে কাটলো। পরের দিন সকালে যখন ওরা ঘুম থেকে উঠেছে, তখন দেবাশিসের চরিত্রে বা দেবাশিসের ব্যবহারে আমূল পরিবর্তন। আচ্ছা, আমূল পরিবর্তন মানে যেই ছেলেটা এতদিন ধরে কিচ্ছু মানত না, কিচ্ছু বিশ্বাস করতো না, সে নাকি 10 মিনিট ধরে ওই সুকৃতের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, যে তোরা এতদিন বলতিস আমি মানতাম না, আছে, সব কিছু আছে। তা রাতে যেই দাদাটা এসছিল সেটা একটা সুইসাইডিয়াল কেস ছিল, মানে একটা সুইসাইড না সরি একটা দুর্ঘটনার কেস ছিল। একটা দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়, এবং কোনো এক নিম্নমার্গের কোনো রোজা উজির তাকে এতদিন ক্যাপচার করে রেখেছিল। অন্য একটা ক্রিয়ার মাধ্যমে, মহাশ্মশানে একটা ক্রিয়ার মাধ্যমে সে গতকাল রাতেই ছাড়া পায়। আচ্ছা, এবং এই জায়গাটা দিয়ে আসছিল, আমি তখন বসে মদ্যপান করছিলাম, তখন কোনো একটা কারণবশত আমি দেখতে পেয়ে যাই। এইবার দেখো এখানে একটা ব্যাপার আমি বলি, অনেকে এখানে বলতে পারে যে দেবাশিস এই ব্যাপারগুলো বিশ্বাস করতো না, তাহলে ও হঠাৎ দেখতে পেলো বা কিভাবে, বা কেন একজন মানুষ দেখতে পেতে পারে। আমি এর আগেও বলেছি, মঙ্গল কেতুর একটা কানেকশান কারোর চার্টে থাকলে হতে পারে। আমি ওর চার্টটা যখন দেখেছিলাম সেখানে আমি এই ব্যাপারটা আন্দাজ করেছি। এমনকি আমাদের যেটা অষ্টম ভাব, সেই অষ্টম ভাবে কখনো কখনো যদি চন্দ্র যে গ্রহটা, সেটাও যদি মিসপ্লেসড অবস্থায় থাকে বা কোনো খারাপ ডিগ্রিতে থাকে বা খারাপ কোনো নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু একজন মানুষের ওপর প্রেত পিশাচ এগুলো নজর এসে পড়ে। তা যাই হোক, তা এইবার দেবাশিস, এবার সেটা ওর দশা অন্তর্দশা অনুযায়ী এই ঘটনাটা হয়তো ট্রিগার্ড হয়ে গিয়ে ও এটা দেখতে পেয়েছে। কারণ কার লাইফে কখন কি ঘটনা ঘটবে সেটা জানতে গেলে বা বুঝতে গেলে তার চার্টটা অ্যানালাইজ করতে হয়, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। তা এই ঘটনাটাও সেরকমভাবে ঘটেছে। এইবার ওর এই যে বিশ্বাসটা তৈরি হয়ে গেল, এখন আর ওকে এই জায়গা থেকে টলানো যাচ্ছে না। এবং শুধু বিশ্বাস হলো তাই নয়, যেই স্পিরিটটা ওখানে এসছিল বা যেই প্রেতটা ওখানে এসছিল, তার প্রতি তার একটা অদ্ভুত রকমের করুণা ভাব জেগে উঠল। এবার ও বলতে শুরু করলো যে তোরা কলকাতায় ফিরে যা, আমি এখানে আরো দিন 5 থাকবো। আচ্ছা, আমি এখানে আরো দিন 5 থাকবো। এবার ওরা পড়লো আরেক বিপদে। যাকে এখানে নিয়ে আসা যাচ্ছিল না তাকে এবার এখান থেকে বার করা যাচ্ছে না। সে কিছুতেই যাবে না। এদিকে ট্রেনের টাইম, ট্রেন ধরতে হবে, ট্রেন মিস হয়ে যেতে পারে, আর ট্রেন মিস হয়ে গেলে কলকাতায় ফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। গাড়ি ফাড়ি বুক করে যেতে গেলে অনেক টাকা খরচের ব্যাপার। এইবার তা অনেক কষ্টে ওরা রাজি করালো, ওর মা বাবার কথা বললো, ওর চাকরি বাকরির কথা বললো, যে তোর অফিসে জয়েনিং আছে, অফিসে যাবি, সেই কাজগুলো হ্যাম্পার্ড হবে, তুই যাবি না মানে তোকে তো ফিরতেই হবে কলকাতায়। তো এই বলে অনেক রাজি টাজি করানো হলো। নিয়ে তারপর বেরোনোর ঠিক টাইমে, যখন লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে বেরোনোর ঠিক টাইমে দেবাশিস একটা মূর্খের মতো কাজ করলো, বা বলা যেতে পারে একটা সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট নেওয়া যাকে বলে। বেরোনোর ঠিক টাইমে ও দেখি, মানে ও নাকি বলেছে পেছন ঘুরে যে এখানে আছো সে আমার সাথে চলো। আচ্ছা, এইবার ব্যাপারটা কি হয়, এটা ওই পার্টিকুলার যেই লোকটার স্পিরিট ওখানে এসছিল তাকে বলেছে কি কার উদ্দেশ্যে বলেছে সেটা বড় কথা নয়। শ্মশান এমনই একটা জায়গা, বিশেষ করে মহাশ্মশান, এই হোটেলটা মহাশ্মশানের থেকে খুব একটা দূরে নয় কিন্তু। এবার ওই যে বললাম না যে প্রত্যেকটা জায়গার একটা স্থান মাহাত্ম্য থাকে। এবার
এই শ্মশানে যখন দাহ কার্য করতে মানুষে যায়, মানে তুমি তারাপীঠ ভুলে যাও, নর্মালি যে কোনো শ্মশান, কোনো প্রিয়জনকে দাহ করতে গেছে, এবার একা তো কেউ যায় না, সব যাত্রী বলতে গেলে সেটা অনেকজন লোক একসাথে যায়। এইবার দাহ কার্য সম্পন্ন হওয়ার পর নিয়ম যেটা বলছে যে কোনো কথা বলতে না, চুপচাপ ওখান থেকে বেরিয়ে তোমরা যে মোড অফ ট্রান্সপোর্ট নিয়ে এসছো, সেটা গাড়ি হতে পারে, বাইক হতে পারে, যারা যাতে করে এসছো তাতে উঠে পড়ো। শ্মশান থেকে বেরোনোর টাইমে মুখে পুরো কুলু পেটে থাকতে হবে। অনেকে দেখবে বলে হয়ে গেছে তো, চল এবার বাড়ি চল। সে হয়তো তার নিজের লোককেই বলল, ধরো 5 জন মিলে গেছে দাহ করতে, সে একজন লোক আরেকজনকে বলছে হয়ে গেছে তো এবার চল। এই কথাগুলো কিন্তু শ্মশানে যে এন্টিটিরা ঘুরে বেড়ায় বা যে স্পিরিটরা ঘুরে বেড়ায়, তারা কিন্তু এই কথাগুলো ক্যাচ করে নেয় এবং তারাও কিন্তু পেছন পেছন চলে আসতে পারে। ঠিক এই ঘটনাটাই দেবাশিসের সাথে ঘটল। বাড়িতে তো এলো, বাড়িতে আসা অবধি নর্মাল বললেও ভুল হবে, মানে যেই ছেলেটা খুব হাসি খুশি জলি, নানান রকম ইয়ার্কি ফাজলামো মারে, সে পুরো জার্নিটা ট্রেনের মধ্যে একদম চুপচাপ বসে রইল, জানলার ধারে উদাস চোখে, হ্যাঁ, বাইরে তাকিয়ে রয়েছে। এরকমভাবে পুরো ট্রিপটাও ফিরল। ওইদিকে তোমার রাতুল আর সুকৃত ওর সাথে কথা বলছে যেচে, তাও কোনো কথার উত্তর দিচ্ছে না। আর মাঝে মধ্যে কাকে যেন একটা খোঁজার চেষ্টা করছে এদিক সেদিক তাকিয়ে ট্রেনের মধ্যেই, এবং ওর আচার আচরণগুলো নজরে পড়ার মতো, মানে সবাই একটু নোটিস করছে ওর ব্যাপারটা। তো এই করে তো কলকাতায় ফিরল, 3 বন্ধু যে যার বাড়িতে ফিরে গেল। এটা পুরোটাই এখন দেবাশিস আমাকে ন্যারেট করছে, পুরোটাই বলছে আমাকে খুলে। তাই এবার 3 বন্ধু মিলে যে যার বাড়িতে গেছে। এবার পরের দিন ওই দেবাশিসের অফিসে আবার জয়েন করার কথা। গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্বপূর্ণ কাজ, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করে ওর কো ওয়ার্কার যারা বা কোলিগস যারা, তাদের সঙ্গে মিসবিহেভ করা শুরু করলো। এবং ও মার্কেটিংয়ের কাজ করতো, সেলসের কাজ করতো, ওর আন্ডারে যে টিমটা ছিল সেই টিমটার কোনো দিনই ওকে নিয়ে কোনো কমপ্লেন ছিল না। মানে সেলস টিমে যেটা হয়, টিম লিডাররা একটুখানি রাফলি বিহেভ করে, একটু রুড বিহেভিয়ার করে, টার্গেট ফুলফিল হচ্ছে না, যেগুলো হয় আর কি সেলসের কাজে। কিন্তু ও কখনো ওর টিমের ছেলেদের সাথে কোনো দিনই কোনোভাবেই মিসবিহেভ করেনি, ভালোভাবেই কথা বলতো, নম্র ভদ্র সভ্য হিসেবে ওর একটা নাম ডাক ছিল। কিন্তু সেই দিন কি একটা কারণে ওর টিমের একটা ছেলেকে মারাত্মক রকম বকাবকি করে, ধমকায়, এবং সেটা এমন পর্যায়ে চলে যায় যে তাকে ঠাস করে একটা চড়ও মেরে দেয়। আচ্ছা, ঠিক আছে। এবং সেইটা নিয়ে এন্টায়ার অফিসে একটা বিরাট বড় ইস্যু তৈরি হয়। ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওকে ডেকে নানান রকমভাবে হুমকি মানে ওয়ার্ন করে আর কি, যে তুমি এসব করতে পারো না, সেই। তারপরে যাকে মেরেছে সে আবার রাতুল দেবাশিসকে অতটা চিনতো না, কারণ তার নিউ জয়নিং, হ্যাঁ, সে দিন 3 কি 4 হয়েছে জয়েন করেছে, সে আবার ওই ইয়েটা নিতে পারেনি। তার বাবার আবার কিছু সোর্স ছিল, তাই নিয়ে একটা কেস টেস্ট করা, এরকমভাবে ব্যাপারটা অনেক দূর অবধি গড়িয়েছে। এইবার দেবাশিসের কাজে যাওয়ার ইচ্ছেটা চলে গেল, কাজে যাওয়ার ইচ্ছাটা পুরোটাই চলে গেল। ও নিজে থেকে চাকরিতে রিজাইন করলো। ভালো মাইনের চাকরি, এমনই একটা অ্যামাউন্ট, মাইনে তো কাউকে বলা যায় না সেইভাবে, কিন্তু মোটামুটি ধরে রাখো এমনই একটা অ্যামাউন্ট ও অ্যাজ এ স্যালারি ড্র করতো, যেটা আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরের বুকে একজন মানুষের পক্ষে মোর দ্যান এনাফ, মানে ওটা দিয়ে একটা সংসার চালিয়ে দেওয়া যায়। তো সেই রকম একটা চাকরি ছেড়ে দিল। এবার পুরো পরিবারের ওপর তো বিনা মেঘে বজ্রপাতের মতো ছেলে চাকরি ছেড়ে দিয়েছে। এইবার চাকরি ছাড়ার পর দেবাশিস আস্তে আস্তে নিজেকে সোশ্যাল সার্কেলটা থেকে গুটিয়ে আনতে শুরু করলো। ওই রাতুল আর সুকৃতদের সঙ্গে মেলামেশা করে না, খুব একটা যোগাযোগ রাখে না, একা একা ঘরের মধ্যে থাকে, মদ্যপানের প্রতি আসক্তি বেড়ে যায়,
চুল দাড়ি কিছু কামায় না, মানে একদম উন্মাদ, একদম পাগল টাইপের যাকে বলে, সেরকম একটা অবস্থা ওর মধ্যে তৈরি হয়। এইবার রাতুলের মা লক্ষ্য করে যে ওর খাওয়া দাওয়া বেড়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া বেড়ে গেছে। এবং একদিন একটা অদ্ভুত ঘটনা যেটা দেখে উনি রীতিমতো ভয় পেয়ে যান। ওর বাবা তো ব্যবসার কাজে মাঝে মধ্যে একটু বাইরে টাইরে যায়, তা সেদিন সকালে উনি বাজার করে এনেছিলেন ওনার মা, ওই দেবাশিসের মা। এইবার বাজারের মধ্যে বাজার করে যেগুলো এনেছিলেন তার মধ্যে মাছ ছিল। এবারে মাছ আমরা কি করি, যে সাধারণত বাড়িতে আনার পর একটুখানি ধুই মাছগুলো, নিয়ে তারপরে সেটা একটা বাক্সের মধ্যে রেখে বা কোনো বক্সে রেখে সেটা ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দেওয়া হয়। তা সেই ধোয়ার জন্য ওর মা কি করেছেন, ওই মাছগুলোকে একটা কৌটোর মধ্যে রেখেছেন, একটা বক্সের মধ্যে রেখে ওই রান্নাঘরে যে বেসিনটা থাকে সেই বেসিনের মধ্যে রেখেছে। রেখে একটা করবেন বলে উনি বাইরে বেরিয়েছেন। ফার্দার যখন আবার উনি ঢুকছেন, ঢুকে দেখছেন যে দেবাশিস ওনার ছেলে ওই বেসিনের মধ্যে রাখা মাছ কাঁচা তুলে তুলে খাচ্ছে। আচ্ছা। এইটা দেখে ভদ্রমহিলা আর নিজেকে স্থির রাখতে পারেননি, ছেলেকে গিয়ে সপাটে একটা চড় মেরেছেন যে তুই এটা কি করছিস, এক্ষুনি এসব বন্ধ করবি। আর যত উনি ওই দেবাশিসকে শাসন করতে যাচ্ছেন তত বেশি ও উল্টে আরও বেশি করে রিয়াক্ট করছে। বলছে যে মা তুমি আমাকে এটা খেতে দাও, আমার মাধ্যমে ওরা খাচ্ছে, বলছে এটা বলছে আমার মাধ্যমে ওরা খাচ্ছে। এবার ওর মা তখন ফিউরিয়াস হয়ে উঠেছে এবং ওনার সন্দেহটা গিয়ে পড়েছে ওই রাতুল আর সুকৃতের ওপর, যে তোমরা তারাপীঠে নিয়ে গিয়ে আমার সুস্থ ছেলেটাকে এরকম অসুস্থ, মানে ও মা এটা জানতেন এই যে মাঝে মধ্যেই রাতুল আর সুকৃতের সঙ্গে ওই দেবাশিসের একটুখানি বচসা বাদ্য, ঈশ্বর আছে কি নেই তার ওপর, ভূত আছে কি নেই তার ওপর, পিশাচ আছে কি নেই তার ওপর, এরকম একটা হতো। এবং এটা বেশি হতো কিন্তু সুকৃতের সাথেই, ঝামেলাটা রাতুলের এই দেবাশিসের বেশি হতো কিন্তু সুকৃতের সাথে। তো এবার দেবাশিসের মা, যেই ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছিলেন, ওনার মনে হলো যে এই সুকৃতি মেন কলকাঠিটা নেড়েছে ওর মধ্যে বিশ্বাস ঢোকানোর জন্য বা ওকে এইগুলোতে বিলিভ করানোর জন্য ওর ওপর কিছু একটা চালান করেছে বা ওকে একটা বস কিছু একটা করেছে। ও তো অনেক অনেক কিছু শিখছে বা জানছে, তা এরকম একটা ভেবেছেন। তা এই ব্যাপারটা নিয়ে আবার একটু জলঘোলা হওয়া শুরু হলো, এই তিন পরিবারের মধ্যে অশান্তি বাঁধল। এবং রাতুল আর সুকৃত যেটা বলল যে দেখুন কাকিমা, আমরা তো ওকে ফোর্স করিনি, আমরা এর আগে বহুবার তারাপীঠ গেছি, আমরা কোনোদিন ওকে বলিনি, কোনোদিন ওকে জোর করিনি, কারণ আমরা জানি যে ওরা মানে ওই দেবাশিসের এই সমস্ত জায়গায় যেতে ইচ্ছা করে না, ও এইসব ঠাকুর দেবতা মানে না, এই অকাল্ট প্র্যাকটিস এই ব্যাপারগুলোতে ওর কোনো ইন্টারেস্ট নেই। তাই আমরা কোনোদিন তারাপীঠ যাওয়াটা আমাদের কাছে একটা জলভাতের মতো, ওটা আমাদের সেকেন্ড হোম, আমরা মাঝে মধ্যেই যাই পুজো দিতে, আমরা কোনোদিন ওকে বলি না। এইবারে ও নিজে থেকে আমাদের সঙ্গে গেল, তা আমরা প্রথমটা আপত্তি করেছিলাম যে তুই এগুলো মানিস না, তুই গিয়ে কি করবি, বরং তুই তো প্রত্যেকটা জায়গার খুঁত বার করবি, প্রত্যেকটা রিচুয়ালস থেকে খুঁত বার করবি, করে একটা বচসা লাগাবি, আমরা ডিস্টার্বড হব। কাজেই এই ব্যাপারটা একদমই ভাববেন না যে আমরা জোর করে ওকে নিয়ে গেছি, ও নিজের ইচ্ছাতেই গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এতদিন এত জায়গায় যাচ্ছি, আমাদের সঙ্গে এতদিনের আলাপ, আমরা একই স্কুলে আমরা তিনজনে পড়েছি, এতদিনের বন্ধুত্ব, আমরা যদি চাইতাম যে ওর মধ্যে বিশ্বাস ঢোকানোর জন্য ওর ওপর কিছু প্রয়োগ করব বা কিছু চালান করব, তাহলে কিন্তু আমরা এই কাজটা অনেক আগে করতে পারতাম। আমাদের কোনো দায় পড়েনি কারোর ওপর জোর করে বিশ্বাস চাপানোর বা কাউকে বিশ্বাস করানোর, আমাদের কোনো দায় নেই, ঠিক আছে। তা এরকমভাবে ব্যাপারটা হলো। তবে যা হয় আর কি, সম্পর্কে একবার চিড় ধরলে সে যতই গভীর সম্পর্ক হোক না কেন, সেটা ভাঙতে বেশি সময় লাগে না এবং সেটা আর কোনো দিন জোড়াও লাগে না। তো ওদের মধ্যে এই যে চিড়টা ধরলো বা এই যে ফাটলটা ধরলো সম্পর্কে, সেটা আজও পর্যন্ত কিন্তু কিছু হয়নি, এটা জোড়া লাগেনি আর সেভাবে।
যাই হোক, এবার বাড়িতে তো শুরু হলো এবার উপদ্রব। এইবার এই ঘটনাগুলো যেই সমস্যাগুলো নিয়ে ওই ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, যে আর্থিক অনটন, ওর বাবার ব্যবসায় হঠাৎ করে একটা হিউজ লস, যেটা হবার কথা নয়, একটা কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যায় ওনার, ছেলে চাকরি ছেড়ে দেয়, টাকা কড়ি জলের মতো বেরিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে কারোর একটা শরীর খারাপ হচ্ছে, বাড়িতে শরীর খারাপের ব্যাপারটা লেগেই রয়েছে, এবং দেওয়ালের বিভিন্ন জায়গায় ড্যাম্প ফুটে উঠছে, আর সিলিংয়ের দিকটাতে সিলিংয়ের দিকে ওই ড্যাম্পই ফুটছে, কিন্তু সেই ড্যাম্পটা এমনভাবে ফুটছে মনে হচ্ছে কারোর একটা মুখের মতো, কারোর একটা মুখের শেপে ড্যাম্পটা ফুটে উঠছে আর কি। এইবার একদিন রাতে ওর মা, দেবাশিসের মা, তার ছেলের ঘরে ঢুকবে তার সঙ্গে একটু ঠান্ডা মাথায় বসে কিছু কথা বলার জন্য, ঢুকে দেবাশিসের কিছু অ্যাক্টিভিটিস দেখে ভদ্রমহিলা দাঁড়িয়ে যান, দেখতে চান যে ও কি করে। এইবার বলছেন উনি, মানে ওই ভদ্রমহিলা আমাকে পরে বলেছিলেন এটা, যে মনে হচ্ছে যেন কাউকে, মানে ধরো কেউ পাশে বসে আছে, খুব ক্লোজ ফ্রেন্ড বা কিছু, তার গলা জড়িয়ে ধরে বা এই পেছন দিক থেকে হাত দিয়ে আমরা যেরকমভাবে ধরে বসে কখনো ছবি তুলি বা কখনো গল্পগুজব করি, আড্ডা মারি, সেই রকমভাবে ও কাউকে একটা জড়িয়ে ধরে তার সাথে অদৃশ্য কোনো কারোর সাথে অনর্গল কথা বলে চলেছে। ঠিক আছে, এইরকম ব্যাপারটা হচ্ছে, আমরা তো বুঝতে পারছি না কি। এইবার যখন দেবাশিস আমাকে পুরো ঘটনাটা খুলে বলল, তখন তো আমি তো অন্তত বুঝতে পারলাম যে ওই যে এখানে কে আছিস চল আমার সাথে, ওই হোটেল থেকে বেরোনোর টাইমে যেটা বলেছিল, সেই কথাটাই কোনো একটা এন্টিটিকে অ্যাট্রাক্ট করে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসছে। এবারে স্পিরিট দেখো, সাধারণ মানুষের যে স্পিরিট যেগুলো হয়, সেগুলোকে তুমি পজিটিভ বা নেগেটিভ দিয়ে তুমি প্রথমে বিচার করতে পারবে না। স্পিরিট বাড়িতে বাসা বাঁধা মানেই সেখানে কিছু সিমটম কমন থাকবেই। আর্থিক অনটন, অর্থনৈতিক দিকটাকে ধসিয়ে দেওয়া, শরীর স্বাস্থ্যের ওপর অ্যাটাক করা, তারপর খাবার দাবার পচিয়ে দেওয়া, খিদে বাড়িয়ে তোলা, আর সবথেকে বড় কথা অশান্তি লাগানো, বাড়িতে কারণে অকারণে অশান্তি লাগানো। এইটা একটা বিরাট বড় একটা লক্ষণ। মুড সুইং হওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, বাড়ির মধ্যে থাকলে প্রচণ্ড রকমের অস্বস্তি ভাব, আর বাড়ির বাইরে থাকলে শান্তি, এই ব্যাপারটা খুব কমন একটা ব্যাপার। তা এই সমস্ত ব্যাপার তো হচ্ছে। তা আমি এবার দেবাশিস তো আমাকে পুরো ঘটনাটা বলে নিজে মুখে স্বীকার করলো যে আমি এরকম একটা কাজ করেছি বলেই আজকে এই দুর্দশা। আমি কিভাবে ব্যাপারটা থেকে বেরোবো, আমাকে একটু গাইড করুন। এবার আমার কিছু মানুষের সাথে পরিচয় রয়েছে, তা তাদেরকে সঙ্গে নিয়ে, মানে তাদের কাছে বেশ কিছু ডিভাইস আছে, যেগুলোর মাধ্যমে ওই ইএমএফ মিটার, যেগুলোর মাধ্যমে দেখা যায় যে রিডিংটা একটা পার্টিকুলার জায়গায় কীরকম হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারটা দেখা যায়। এইবার তাদেরকে সাথে নিয়ে দুজন, তাদেরকে মানে বলতে পারো আমার একটা টিমই বলতে পারো এখন এই মুহূর্তে। তা তাদেরকে নিয়ে আমি সেই জায়গাটায় যাই, গিয়ে ইএমএফ রিডিংটা নেওয়া হয়, পুরো বাড়ির রিডিংগুলো নেওয়া হয়। এবার সেই টিমটাতে একজন পার্টিকুলার রয়েছেন, একটি মেয়ে আছে, তিনি স্পিরিট সেন্স করতে পারেন, তিনি কিন্তু স্পিরিট সেন্স করতে পারেন, দেখতে পারেন। এবার বাড়িটাতে বিশেষ কিছু জায়গায় ইএমএফ রিডিংটা কিন্তু মারাত্মকভাবে ফ্লাকচুয়েট করা শুরু করে। ঠিক আছে, এবং যেটা ওই ছেলেটার বেডরুম, অর্থাৎ ওই তোমার যে ইয়েটা, যেটা ওর শোবার ঘর দেবাশিসের, সেই ঘরের একদম কর্নারে মেয়েটা আরেকজন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, এবং সে একজন মহিলা, সে একটি মহিলা কিন্তু। এবার মাথা থেকে শুরু করে ওই যথারীতি যেরকমভাবে স্পিরিট সেন্স করা যায় আর কি, যেরকমভাবে স্পিরিটকে দেখা যায় ঠিক ওরকমভাবেই দেখতে পায়। এইবার আমরা তো বুঝে যাই যে ব্যাপারটা কি হয়েছে, এই কারণেই
আর দেবাশিস তখন আর মানে মাঝে মধ্যে নর্মাল থাকছে, মাঝের মধ্যে নিজের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এবার আমরা যখন ওইখানে যাই তখন ও আমাদের সঙ্গেও ভালো ব্যবহার করে না, এমনকি কিছুদিন আগে আমার সাথে এসে একসাথে বসে গল্প করে গেছে, কথা বলে গেছে, আমাকেও তখন সে আর চিনতে পারছে না। মানে আমরা এসেছি, এটা হচ্ছে ওর কাছে প্রচণ্ড বিরক্তির একটা কারণ। এবারে যা যা ঘটনা ঘটেছে আমরা সবটাই দেবাশিসের মা বাবাকে জানাই। ওনারা তো এইগুলো জানতেন না যে ওখানে গিয়ে দেবাশিস নিজে কি করেছে, নিজে কি বলেছে। তো যাই হোক, ওনারা নিজেদের ভুল বুঝতে পারেন যে ওনারা মিথ্যেই সন্দেহ করেছিলেন ওই রাতুল আর সুকৃতের ওপর, কিন্তু কিছু তো আর করার নেই, যা ঘটার তা তো ঘটে গেছে, এখন ক্ষমা চেয়েও লাভ নেই, কারণ মানুষ ক্ষমা করতে জানে না, পরিষ্কার কথা। এইবার সব কিছু তো হলো, এইবার জিনিসটাকে তো বার করতে হবে। এবার বার করতে গেলে রেইকি দিয়ে করা যেতে পারে, এঞ্জেল হিলিং দিয়ে করা যেতে পারে, কিন্তু আমি যেটা দেখলাম যে আমি যদি এখন দেবাশিসকে এগুলো শেখাতে যাই বা করাতে যাই, ও এগুলো করবে না, কারণ ওর ইচ্ছাই নেই যে যে বাড়িতে এসছে সে বেরোক। বুঝতে পারলে তো, হঠাৎ করে ওর মধ্যে এই পরিবর্তন। তা আমি তখন ওর মাকে কিছু পদ্ধতি শিখিয়ে দিই। সেইটা করতে করতে আস্তে আস্তে আমি পরবর্তীকালে যে রিপোর্টটা পেলাম লাস্ট, তাতে ও একটু একটু নর্মাল হচ্ছে, নর্মালের দিকে যাচ্ছে। এখন ভবিষ্যৎটা কি হবে সেটা বলা যাচ্ছে না, আরও কয়েকটা দিন ফলো আপে থেকে তবে আমি ব্যাপারটা বুঝতে পারবো। মানে তুমি ভাবো, এরকমও ঘটে যে কোথাও একটা গিয়ে, সেখানে সামনে একটা শ্মশান, সেখানে গিয়ে বলছে লোকে, মানে মানুষজন তো খুব ক্যাজুয়ালি অনেক কিছু করে ফেলে, কিন্তু তার আফটার এফেক্ট যে কি হতে পারে তার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ঘটনা। মানুষ অনেকেই ভাবে যে কি আর, যেটা হয় যে নাস্তিকদের মধ্যে বা যারা ভূতে বিশ্বাস করে না তাদের মধ্যে থাকে আমার কি আর করবে, সেটাই। তো আমাদের কমেন্টেও দেখবে তুমি যদি দেখে থাকো হ্যাঁ যে এসব বানানো গল্প, এই গল্প এই গল্প। আমি সবসময় বলি যে মানুষ মানে বলে ঠিক আছে, বাট যখন নিজের সাথে হবে না তখন না। দেখো আমি না, এটা অনেকেই আমি দেখেছি, ধরো কেউ একটা লিখছে যে এগুলো সব সাজানো ঘটনা, এই সেই হ্যানা ত্যানা, তার পরিপ্রেক্ষিতে আরেকজন লিখছে যে তোমার সঙ্গে যখন এই ঘটনাটা ঘটবে তখন বুঝতে পারবে। শান্তদীপ, আমি না মন থেকে কোনোদিনই চাই না কারোর সাথে এরকম ঘটবে। হ্যাঁ, এটা ঠিক। যে যার বিশ্বাস নিয়ে রয়েছে সে এটা নিয়ে, সে একটা আনন্দের পারপাসে, বিনোদনের পারপাসে, প্রত্যেকের ব্যক্তিগত মতামত আছে, সে ওইটুকু লিখছে, লিখুক। আমরা তো জানি যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, যে লিখছে লিখুক, কিন্তু তাকে এইটা বলা কখনোই উচিত না যে তোমার সঙ্গে আগে ঘটুক তাহলে বুঝবে। এই মুখের কথা লেগে যায়। কিন্তু আমি কখনোই চাই না যে কারোর সাথে এরকম ঘটুক, আমি কখনোই চাইবো না। রিপ্লাই আমরাই দেখি যে বলে মানুষ, কিন্তু এগুলো বলা, এগুলো হ্যাঁ আমি বুঝতে পারি, মানে যারা হয়তো লিখছে তাদের সঙ্গে, মানে তারা কিন্তু মানে ওই ব্যাপারটা ভেবে লিখছে না, তারা নরমালি লিখছে, বা তারা বিশ্বাস করিস না তাহলে দেখ, তারা হয়তো ভুক্তভোগী, এটাও হতে পারে যে তারা ভুক্তভোগী। কিন্তু আমি বলবো মানসিকতাটা এরকম রাখা উচিত যে আমি যেটা ভুগেছি সেটা অন্যেরাও ভুগুক, এরকম না করে আমি যেটা ভুগেছি সেটা যেন অন্যেরা না ভুগুক। তার জন্যই তো আমাদের এই পডকাস্টগুলো, সাবধান করা। একদমই তাই। আর আমি সবসময় বলি যে যদি এই পডকাস্টগুলোকে আপনারা সিরিয়াসভাবে নাও নেন, মানে ধরুন যারা বলছে যে আমি বিশ্বাস করি না, সাজানো গল্প, তাহলে এন্টারটেইনমেন্ট পারপাসে দেখুন, হ্যাঁ ঠিক আছে, তারা সেইভাবে দেখছে। মানে যদি সিরিয়াস না ভেবে থাকেন, আমরা তো চেষ্টা করি সত্য ঘটনা। ব্যাপারটা হচ্ছে 100টা কমেন্টের মধ্যে ওরকম হয়তো 5টা কমেন্ট পাবে, বাকিরা বিশ্বাস করছে, শুনছে, করছে। তা যারা ওরকম 5টা কমেন্ট, তোমাকে সবকিছুই নিতে হবে, কিছু করার না। না, আমার তো কোনো ব্যাপার না, আমি ন্যাচারালি তোমার সাথে ডিসকাস করছি ব্যাপারটা, মানে আমি একটা ইন জেনারেল বললাম। আমার কমেন্ট, ওরকম কমেন্ট আমার কোনোদিনই কোনো ব্যাপার না যে কি কমেন্ট আসছে কি না আসছে। আমি মানে যদি কেউ খারাপ কমেন্ট করে ইগনোর করি, ভালো কমেন্ট করলে আমি পড়ি। খারাপগুলো ইগনোর করি বলতে সেগুলো পড়ে ইগনোর করি, মানে খারাপ বলতে ধরো কেউ আমাকে ক্রিটিসাইজ করছে সেটা আমি পড়ি আর সেটা ইমপ্রুভ করার চেষ্টা করি। কিন্তু কেউ যখন বলছে সাজানো গল্প বা এই গল্প, আমি ওগুলোকে অতটা কেয়ার করি না। ঠিক আছে, যারা দেখার তারা দেখবে, আর যে বলছে সাজানো গল্প সে পুরোটা দেখেই বলছে,
কারণ আমি যেটা দেখি মানে আমার এই যতদিন আমি এই ফিল্ডটাতে যুক্ত, এই প্রেতের নজর বা কোনো একটা অভিশাপ বা ধরো এই যে প্রেত চালান, এইগুলো হলে পরে না মানে মানুষের যে স্বাভাবিক জীবন সেটা একদম ব্যাহত হয়ে যায়। আর ফিরেও পায় না, আমি অনেককে দেখেছি অনেক ক্ষেত্রে হয় ফিরে পায় না। ফিরে পায় না। এবার এই যে ঘটনাটা আমি তোমায় বললাম, এইটাও পরবর্তীকালে এখনো অবধি আমি যতটুকু রিপোর্ট পেয়েছি, যতটুকু ফলো আপে আছি যে ঠিকঠাক আছে। এবার পরবর্তীকালে কি হবে কেউ বলতে পারে না, কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় কি হয়, এই যে এদের বাড়িতে মানে যখন আমরা যাই, যখন ওরা ওই ইএমএফ রিডিং করছে, অনেক সময় স্পিরিটরা কিন্তু একটু তোমার চোখে ধুলো দেওয়ারও একটা টেন্ডেন্সি থাকে এদের। হয়তো তারা দেখাচ্ছে যে এই জায়গাটায় কিছু নেই কিন্তু ওখানেই রয়েছে, এই ব্যাপারটাও কিন্তু অনেক সময় ঘটে। তো কাজেই ভবিষ্যৎটা এখন কি হবে দেখা যাক সেটা, কারণ ওর চার্ট দেখে আমি যতটুকু বুঝেছি ওটা ক্লিন ছিল, কিন্তু ওই দশা অন্তর্দশার ওপর ভিত্তি করে মানে ওর ওপর না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মঙ্গল আর রাহুর একটা প্রভাব আছে। এবার মঙ্গল আর রাহুর প্রভাব থাকলে তার মধ্যে একটা এই যে যুক্তিবাদী যে নেচারটা সেটা প্রচণ্ডভাবে কাজ করবে, কিন্তু এরাই একবার যদি কোনো একটা জিনিস বিশ্বাস করে ফেলে বা কোনো একটা জিনিসের প্রতি অ্যাটাচড হয়ে যায়, তখন আর সেই জায়গাটা থেকে কিন্তু ওদেরকে সরানো যায় না। তখন তারা ওইটার মধ্যেই ইনভলভড হয়ে যায়। এই ছেলেটার ক্ষেত্রে সেটাই হয়েছে। এই দশা অন্তর্দশার ওপরে বেস করে ও পুরো ইনভলভড হয়ে গেছিল ব্যাপারটার ওপর। এবার আস্তে আস্তে ওই জায়গাটা থেকে ওকে বার করা। বুঝতে পেরেছি। আপনাদের কেমন লাগলো ঘটনাটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপর আপনাদের ডেকে নেব এইখানে এই জায়গায় ঘটনা বলতে। আর অবশ্যই মানে সেই ঘটনা শুনবে আমাদের দর্শকেরা। দেবদীপদা কেমন লাগলো? মানে দেবাশিসের কথা বলছিলাম, আমার মুখ থেকেও দেবাশিস বেরিয়ে গেল। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। এবং তোমার এই যে নতুন সেট আপগুলো যা দেখলাম এগুলো খুব খুব সুন্দর করেছো তুমি এবং করছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আর দেবদীপদার বিষয়ে বলে রাখি যে দেবদীপদার সাথে কেউ কানেক্ট করতে চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেবদীপদার সাথে আপনারা কানেক্ট করে নিতে পারেন। অ্যান্ড আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার রাত 9টায় আবার নতুন পডকাস্ট নিয়ে আমরা এই জায়গায় অর্থাৎ হরর মাইন্ডসে হাজির হয়ে যাব। ধন্যবাদ।